এক নম্বর মিল হলো শহীদ আবরার এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বুয়েটের ছাত্র, শহীদ আবরারও বুয়েটের ছাত্র ছিলেন। দুই নম্বর মিল, আমি যতদূর জানি শহীদ আবরার এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, শহীদ আবরার উনি ব্যক্তিগত করতেন। আচ্ছা, এটা হয়তো আমার ভুল জানা আছে। আরেকটা মিল আছে, শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরেবাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ হয়েছে শেরেবাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে, শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম। তো এতগুলো মিল নিজেকে খুব গর্বিত মনে হয় যে বাংলাদেশে শহীদ আবরারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে। অমিলের জায়গা দুটো, একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি, 50 বছরের পার্থক্য, সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ, এটা একটা অমিল। ও আরেকটা মিলের কথা বলতে ভুলে গেছি, শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল, তারাই আবার আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে 2018 সালে। এটাও একটা আশ্চর্যজনক মিল, কারণ আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল, আমি নিহত হই নাই, আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। তো অমিলের জায়গা যেটা বললাম, একটাতে 50 বছরের পার্থক্য, বিশাল জেনারেশনাল গ্যাপ। দ্বিতীয় অমিল, শহীদ আবরার শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল, কারণ আমার যত কিছু দেয়ার, যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেটা দেওয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমার। শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই। সেই জন্যে শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো। আমি শহীদ হতে পারতাম 2018 সালের 22শে জুলাই, সেটা হয় নাই। সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে, গাজী হয়েছে। তো লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন, কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্ব কথা আমরাও লেখালেখি করেছি, দীর্ঘদিন ধরে করেছি। আমার বয়স হয়েছে, লেখালেখির বয়সও কম হয় নাই, 20 বছর পার হয়ে গেছে। তো আমরা লেখালেখি করেছি, কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল। বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই, কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম, আমরা জাতিকে জাগ্রত করতে পারি না। সেই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল। সেই মানুষটি শহীদ আবরার। শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মাংসের মানুষ আমাদের সামনে এসে গেল, আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি, তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকি দিয়ে গেছে, যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছে। এবং সেই লড়াই আমাদের এখনো চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি, সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়।
তাহলে এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় 4 বছর। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল, জেনারেল আকবর, সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয়। আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার? এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমার মুহূর্ত রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে। তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন, সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল। সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তাদের অধীনে তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে। আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন। প্রথমে একদলীয়, তারপরে মধ্যরাতের নির্বাচন, তারপরে আমির নির্বাচন। এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না। আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি। এটাই হচ্ছে সমস্যা আমাদের। আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি। থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা। আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে। আমি ধন্যবাদ জানাই ডাকসুকে, সাদেক কাইমকে এবং জুমাকে, যারা আজকে এখানে অর্গানাইজ করেছে এই অনুষ্ঠান। কারণ আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। শহরে, নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে, যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয়। এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়, এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে, কুষ্টিয়ায় তাদের বাড়ি, সেখান থেকে এসেছে আবরার ফাহাদ। এরকম লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে, তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না। আপনাদেরকে সেরকম একটা প্রগতিশীলের গল্প বলি। আমি তখন তুরস্কে নির্বাসনে ছিলাম। সেই সময় বলছিল না আমাদের শিবিরের ছেলেপেলেরা আজকে যে তাদের উপরে কি ধরনের অত্যাচার হতো। সেই সময়, সেই অত্যাচারের সময় যখন নামাজ পড়তে পারতো না তারা ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ইফতার করতে পারতো না, গণ ইফতার বন্ধ ছিল, ইফতার করার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। মেয়েরা টিএসসিতে রোজার মধ্যে নামাজ পড়ার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমার কাছে যখন খবর গেল, আমি তখন একটা অনলাইন
পত্রিকা লন্ডন থেকে চালাতাম, আমার দেশ নামে, আমার দেশ ইউকে নামে চালাতাম, প্রবাস থেকে, নির্বাচন থেকে। তো আমি একটা নিউজ করতে চাইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়াং ছেলেমেয়েরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে, এই ব্যাপারে একটা সংবাদ ছাপাতে চাইলাম। তো আমি চিন্তা করলাম যে সংবাদ ছাপাতে হলে আমার তো ভিসির সাথে কথা বলা দরকার, কারণ আমার একটা নীতি আছে, আপনারা খেয়াল করবেন, সংবাদে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার দেশে অন্তত উভয় পক্ষের খবরটা দেওয়ার জন্য, মানে যার সম্পর্কে সংবাদ প্রকাশিত হয় তার মতামতটাও কিন্তু আমরা সংবাদের মধ্যে দিয়ে থাকি, এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি। তো আমি মনে করলাম ভিসির সাথে কথা বলা দরকার। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চা সিঙ্গারা খাওয়া ভিসি আখতারুজ্জামান। আখতারুজ্জামানকে আমি ফোন করলাম, ফোন করে প্রথমে নাম বলা মাত্র তো তিনি চমকে উঠলেন, নাম এবং পরিচয় দিলাম, এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের এভাবে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন, বলেছিলেন আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না, আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। আমি আখতারুজ্জামানের সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, আমরা ঘটনাচক্রে একসঙ্গে হজ করেছিলাম। তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়েত হয়েছে বলে মনে হচ্ছে না। এটা বলে আমি আখতারুজ্জামানের সাথে আমার টেলিফোনটা আমি রেখে দিয়েছিলাম। আমি এই গল্পটা এই জন্য বললাম, আখতারুজ্জামান এখানে থাকলে ভালো হতো। গল্পটা এই জন্য বললাম যে আমাদের তথাকথিত প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ, প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন। আমি এই প্রগতিশীলতা প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না। আমরা আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে, যার যার মতো চিন্তা করবার, যার যার মতো কথা বলবার। তো যে কথাটি বোঝা দরকার আমাদের, যে আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই, এবং এই লড়াই বাংলাদেশ এমন একটা জিওগ্রাফিক্যাল জায়গায় আছে। একটু আগে রনি জিওপলিটিক্সের কথা বলছিল, আমি খুব সংক্ষেপে বলবো দুটো তিনটে লাইন, যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। আমরা একটা দ্বীপের মতো, একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ, তার চারদিকে প্রায় পুরোটা অংশ জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত, আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার। সুতরাং আমাদের লড়াই চলমান। ওই যে আমার একটা বই আছে, ইংরেজিতে লেখা বই, যেটা আমি জেলখানার মধ্যে লিখেছিলাম, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেথ। এই যে আনফিনিশড ব্যাটল অফ ফেথ, এটা কিন্তু চলমান থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, আর না তো সার্বভৌমত্ব থাকবে না। এটাই হচ্ছে আমার আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি।